দেখো, প্রিয় ছাত্ররা, ক্লাস 11-এর তোমাদের আগের দিন প্রশ্নমালা 2C যে চ্যাপ্টারটা ছিল, ম্যাপিং চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারের প্রবলেম কয়েকটা করেছি এমসিকিউ পার্টে। আজকে অতি সংক্ষিপ্ত পার্টের এবং সংক্ষিপ্ত পার্টের কয়েকটি প্রবলেম, যে প্রবলেমগুলো ইম্পর্টেন্ট, সাধারণত পরীক্ষায় আসে, সেই ধরনের কিছু প্রবলেম আজকে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আজকে অতি সংক্ষিপ্ত প্রথমেই যে অঙ্কটা আছে, অতি সংক্ষিপ্ত 4-এর দাগের যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তারপর সেই অঙ্কটা আমি প্রথমে বলে দিচ্ছি, তারপর লিখছি এবং লিখে প্রবলেমটা সলিউশন করছি। একটু দেখো, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট 4-এর দাগের যে টাইপের অঙ্কগুলো করাবো আমি, সাধারণত তোমরা সেই টাইপের অঙ্কগুলি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকবে এবং আমি বলে দেবো কোন অঙ্কগুলো করতে হবে পরীক্ষার জন্য এবং কোন অঙ্কগুলো করতে হবে না, তার ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে? তো এখন অতি সংক্ষিপ্ত 4-এর দাগের যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা দেখো, একটু বলছি আমি, হ্যাঁ। বলছে যে যে ক্ষেত্রে অর্থাৎ ডোমেইনে এফএক্স এবং জিএক্স অপেক্ষক দুটি সমান তা নির্ণয় করো। যে ক্ষেত্রে মানে ডোমেইন নির্ণয় করতে হবে, ফাংশন বা ম্যাপিংসটার ডোমেইনস নির্ণয় করতে হবে, যে ডোমেইনে দুটো অপেক্ষক দেওয়া আছে, একটা এফএক্স এবং জিএক্স, এই অপেক্ষক দুটি সমান হবে তা নির্ণয় করো। তাহলে দুটো ইকুয়াল ম্যাপিংস এর ডেফিনেশন আগে বলেছিলাম, দুটো ম্যাপিংস ইকুয়াল হবে তখনই যদি তাদের ডোমেইন সেট দুটো সমান হয়, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর বলেছিলাম ফর অল এক্স বিলংস টু এ এফ এক্স ইকুয়াল টু জি এক্স হতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এখানে বলেই দিয়েছে অপেক্ষক দুটি সমান। তাহলে যেহেতু অপেক্ষক দুটি সমান বলেই দিয়েছে, তাহলে আমি প্রথমে সমান করে দেবো, তারপর সেখান থেকে ডোমেইন মানে এক্স এর যে মানগুলো, তাহলে অপেক্ষক দুটি সমান করার পর এক্স এর যে মান বেরোবে সেটা নিশ্চয়ই আমার ডেফিনেটলি আনসার হয়ে যাবে। তো এখন থেকে প্রবলেমটা আমি লিখছি, এফ এক্স এবং জি এক্স এর মান, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। দেওয়া আছে যে এফ এক্স এর মান 3x² - 2x এবং জি এক্স এর মান 9x - 6, অতি সংক্ষিপ্ত 4-একটা। তো যে ডোমেইন বা ক্ষেত্রে এফ এক্স এর মান এইটা এবং জি এক্স এর মান এইটা, এই অপেক্ষক দুটি সমান বলে দিয়েছে। তাহলে যেহেতু তোমার প্রবলেমে বলে দিয়েছে এফ এক্স এবং জি এক্স সমান, তাহলে প্রথমেই এফ এক্স এবং জি এক্স সমান করে দেবো। সমান করে দেওয়ার পর এক্স এর যে রেজাল্ট আসবে, মান আসবে, সেটাই আমার ডিফারেন্ট ডোমেইন। তাহলে আগে তখন এফ এক্স এবং জি এক্স আমি সমান লিখছি, দিয়ে এক্স এর মানগুলো আমি একে একে বার করছি। তাহলে কি লিখলাম, এফ এক্স এবং জি এক্স যেহেতু আমার ইকুয়াল ম্যাপিং, তাহলে এফ এক্স এর মান হচ্ছে 3x² - 2x, তাই 3x² - 2x ইকুয়াল 9x - 6 ইকুয়াল 9x - 6। দিয়ে এই 9x এবং 6-কে সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে গেলাম। তাহলে 3x² - 2 আর 9 11x প্লাস 6 ইকুয়াল 0। এবার এটাকে ফ্যাক্টরাইজ করছি, ফ্যাক্টরাইজ করে এক্স এর মানগুলো লিখছি। এখান থেকে এটা ফ্যাক্টরাইজ করলে 3x ইন্টু এক্স মাইনাস 3 - 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, সেখান থেকে এক্স এর মান একটা 3 হবে, একটা 2 3 হবে। তাহলে যে ডোমেইনে এফ এক্স এবং জি এক্স সমান কোশ্চেনটা ছিল, সেই ডোমেইনটা হচ্ছে 3 এবং 2 3। তাহলে নির্ণয় ডোমেইন লেখো, অতএব নির্ণয় ডোমেইন। তাহলে নির্ণয়ের ডোমেইন হলো 2 3, 3, কারণ এক্স এর মান যেহেতু 2 3 এবং 3 বেরিয়েছে, সেই জন্য 2 3, 3, এই যে সেটটা, এই সেটটা হচ্ছে আমার ডোমেইন সেট। তাহলে যে ডোমেইনে এফ এক্স এবং জি এক্স সমান, সেই ডোমেইনটা হচ্ছে আমার 2 3, 3। এই টাইপের অঙ্ক সাধারণত পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেনের জন্য আমাদের আসে। এটা একটা টাইপ হলো। এবার একটা অন্য টাইপ দেখাচ্ছি, দেখো। দেখো, তারপরে কোশ্চেন অতি সংক্ষিপ্ত, তারপরে কোশ্চেনটা দেওয়া আছে এফ ম্যাপস আর টু আর, আর মানে সেট অফ রিয়েল নাম্বার, তোমরা জানো। এফ ম্যাপস আর টু আর অর্থাৎ এফ চিত্রণটা রিয়েল থেকে রিয়েলে যাচ্ছে, ডোমেইন এবং কোডোমেইন সেট দুজনেই আমার রিয়েল নাম্বার। জি চিত্রণটা সি টু সি, সি মিনস কমপ্লেক্স নাম্বার, আমি পাশে লিখে দিচ্ছি, আর মানে রিয়েল নাম্বার, সি মানে কমপ্লেক্স নাম্বার। এটা মানে জটিল সংখ্যা। পরে তোমাদের ক্লাস 11-এই পড়ানো হবে জটিল রাশি কাকে বলে। সেই সি হচ্ছে জটিল সংখ্যা সেট, অর্থাৎ আই দ্বারা যুক্ত যে সেট, ঠিক আছে? আর বাস্তব সংখ্যা সেট আর হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এফ ম্যাপসটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যাচ্ছে এবং জি চিত্রণটা যাচ্ছে কমপ্লেক্স নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বার। তাহলে আর মানে বললাম সেট অফ রিয়েল নাম্বার, আর সি মানে বললাম সেট অফ কমপ্লেক্স নাম্বার। এফ এক্স এর মান x² দেওয়া আছে, জি এক্স এর মান x² দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে এফ এবং জি এই চিত্রণ দুটো ইকুয়াল হবে কিনা। তার মানে এখানে ইকুয়াল ম্যাপিংয়ের যে ডেফিনেশন দিয়েছিলাম, সেই ডেফিনেশন তোমাকে কাজে লাগাতে হবে। দুটো চিত্রণ এফ ম্যাপস আর টু আর এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, জি ম্যাপ সি টু সি, জি এক্স ইকুয়াল এক্স স্কোয়ার দেওয়া আছে, গিভেন ডেটা দেওয়া আছে। আর মানে বলে দেওয়া আছে রিয়েল নাম্বার, সি মানে বলে দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা,
সি কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা দেওয়া আছে। এফ এক্স এর মান এক্স স্কোয়ার, জি এক্স এর মান এক্স স্কোয়ার, খুব স্বাভাবিকভাবেই দেখেই পাচ্ছি যে এফ এক্স এবং জি এক্স সমান, কিন্তু তার সত্ত্বেও সমান হবে কি হবে না, তার জন্য আমার টেস্ট করে দেখতে হবে। টেস্টের যে নিয়ম, ইকুয়াল ম্যাপিংস কাকে বলে, সেখানটা হলো দেখো, দেখতে হবে কিভাবে টেস্ট করতে হয়। দুটো চিত্রণ এফ এবং জি তাদেরকে ইকুয়াল বলা হবে যদি প্রথম চিত্রণের ডোমেইন সেট এবং দ্বিতীয় চিত্রণের ডোমেইন সেট সমান হয়। তাহলে এখানে প্রথম চিত্রের ডোমেইন সেট আমি দেখতে পাচ্ছি সেট অফ রিয়েল নাম্বার আর, এবং দ্বিতীয় চিত্রণের ডোমেইন সেট আমি দেখছি সেট অফ কমপ্লেক্স নাম্বার সি। তাহলে এখানে আর দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে। ভালো করে লক্ষ্য করো, প্রথম যে এফ চিত্রণ তার ডোমেইন সেট রিয়েল নাম্বার, দ্বিতীয় যে চিত্রণ জি তার ডোমেইন সেট কমপ্লেক্স নাম্বার। তাহলে আমি কি বলেছিলাম যে দুটো চিত্রণ তখনই ইকুয়ালস হবে যদি এর এ এবং সি সমান হয়ে যায়। তাহলে এর এ বলতে ডোমেইন সেট আর এর সি বলতে ডোমেইন সেট কমপ্লেক্স নাম্বার। তাহলে রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার কখনো বোথ ইকুয়াল হতে পারে না, সমান হতে পারে না। তাহলে ফার্স্ট যে কন্ডিশন ছিল যে উভয় চিত্রণের ডোমেইন সেট সমান হবে, তাহলে এই দুটো চিত্রণের ডোমেইন সেট আমার সমান নয়, কারণ এটা আর আছে এটা সি আছে, আর মানে রিয়েল নাম্বার, এটা মানে কমপ্লেক্স নাম্বার, তাহলে এই দুটো সমান নয়, আর নট ইকুয়াল টু সি। তাহলে দেখো যেহেতু আর নট ইকুয়াল টু সি, তাই চিত্রণ এফ এবং জি সমান হবে না। যেহেতু আর নট ইকুয়াল টু সি অর্থাৎ রিয়েল নাম্বার এবং কমপ্লেক্স নাম্বার সমান নয়, তার মানে কি, অর্থাৎ এফ চিত্রণের ডোমেইন এবং জি চিত্রণের ডোমেইন এরা অসমান, সমান নয়। এর ডোমেইন আর, এর ডোমেইন সি, আর নট ইকুয়াল টু সি মানে এটাই বলতে আছে যেহেতু আর সমান, তাই এফ এবং জি এই চিত্রণ দুটো আমার সমান হবে না, তাই এফ নট ইকুয়াল টু। তাহলে কোশ্চেন ছিল যে এফ এবং জি সমান হবে কিনা দেখাও, তাহলে আমি দেখিয়ে দিলাম এফ এবং জি চিত্রণ দুটো সমান হবে না, এই একটা টাইপ গেল। আবার আসছি অন্য, দেখো এরপরে সংক্ষিপ্ত পাঁচের অঙ্কটা দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক, সংক্ষিপ্ত পাঁচেরটা। f maps real number to real number fx equal to a to the power x f maps real number to real number fx equal to a to the power x দেওয়া আছে। কন্ডিশন দেওয়া আছে a এর মান ধনাত্মক হবে, গ্রেটার দ্যান জিরো মানে a এর মান হবে ধনাত্মক, এবং a নট ইকুয়াল টু 1, দুটো কন্ডিশন দেওয়া আছে। fx equal to a to the power x, a গ্রেটার দ্যান জিরো, a নট ইকুয়াল টু 1। অর্থাৎ a গ্রেটার দ্যান জিরো মানে a এর মান ধনাত্মক হবে, কখন ঋণাত্মক হবে না, এবং a এর মান একের সঙ্গে সমান হবে না, a এর মান একের সঙ্গে সমান। অর্থাৎ fx equal to a to the power x, এই এটা কি এর পরিচয় বলে দিয়েছে, a যে কোনো ধনাত্মক সংখ্যা নট ইকুয়াল টু 1। দিয়ে বলছে এফ চিত্রণের পাল্লা নির্ণয় করতে হবে 1 নম্বরে। 2 নম্বর বলছে সেই সমস্ত এক্স নির্ণয় করে যাতে করে এফ অফ এক্স ইকুয়াল টু 1 হয়ে যায়। 3 নম্বর বলছে সমস্ত এক্স ওয়াই বিলংস টু আর, ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, সব এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই নির্ণয় করতে বলেছে। তিনটে কোশ্চেন পাঁচের দাগে, সংক্ষিপ্ত পাঁচের দাগে তিনটে কোশ্চেনের মধ্যে কি রয়েছে। 1 নম্বর, প্রথমে বলেছে এফ এফ ম্যাপস আর টু আর এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, চিত্রণটা এইভাবে সংজ্ঞাত, যেখানে এর পরিচয়টা বলে দিয়েছে। ঠিক আছে, এর পরিচয়টা হচ্ছে এ যে কোনো ধনাত্মক সংখ্যা গ্রেটার দ্যান জিরো, এবং আরও কন্ডিশন দেওয়া হচ্ছে সে সবসময় নট ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ এর মান একের সঙ্গে সমান হবে না। তাহলে এই চিত্রণের পাল্লাটা আমার নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন আনসার দিকে যাচ্ছি যে এই চিত্রণের পাল্লা, পাল্লা মানে বি সেক্টর, যাদের ইমেজ যে সমস্ত এলিমেন্টগুলো প্রি ইমেজ আছে সেই সমস্ত। তাহলে এফ এক্স এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, মানে এ টু দি পাওয়ার এক্স কোন কোন মানের জন্য সংজ্ঞাত হবে। তাহলে দেখো এ টু দি পাওয়ার এক্স এর মান, এক্স এর যে কোনো বাস্তব মান যদি নিই, এক্স তো যে কোনো বাস্তব মান, তাহলে এর মান কি, যেহেতু গ্রেটার দ্যান জিরো এবং নট ইকুয়াল টু 1, তাহলে এর মান হবে এ টু দি পাওয়ার এক্স এর মানটা কেমন আসবে, এ টু দি পাওয়ার এক্স এর মান সবসময় আসবে যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা। এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এই এ টু দি পাওয়ার এক্স এক্স এ তুমি যাই মান বসাবো না কেন, এ টু দি পাওয়ার এক্স এর মানগুলো কেমন আসবে, যেহেতু এ আমার গ্রেটার দ্যান জিরো নট ইকুয়াল টু 1, তাহলে যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা আমার সবসময় চলে আসবে। অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এই এ টু দি পাওয়ার এক্স এর মান যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা আসবে। এটা এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স, এই এ টু দি পাওয়ার এক্স এর মানটা কি হবে, যে কোনো ধনাত্মক বাস্তব, যেহেতু আমার এ গ্রেটার দ্যান জিরো মানে কখনোই নেগেটিভ হবে না এবং নট ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে সবসময় আমার কি হবে, এফ এক্স এর মান এ টু দি পাওয়ার, কারণ এফ এক্স এর যে মানটা হয় সেটাই আমার হচ্ছে পাল্লা। ঠিক আছে,
তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা সমূহের সেটই হচ্ছে আমার এফ এর পাল্লা। বুঝে গেল? এটা ডোমেন সেট, এটা কোডোমেন সেট, দুটোই সেট অফ রিয়েল নাম্বার বড়, কিন্তু আমার জানি যে পাল্লা নির্ণয় করো। পাল্লা মানে রেঞ্জ, এফ এর পাল্লা রেঞ্জ। রেঞ্জ বলতে কি নিশ্চয়ই জানো, রেঞ্জ বলতে সেই সমস্ত সেট, যে সমস্ত সেটের এলিমেন্টগুলোর প্রি ইমেজ থাকবে। তাহলে এই সমস্ত বাস্তব সংখ্যাগুলো যেহেতু এ টু দি পাওয়ার এক্স এর যা যা রেজাল্ট আছে তাদের সবার নিশ্চয় প্রি ইমেজ থাকবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর মানগুলো কেমন হতে পারে? এ টু দি পাওয়ার এক্স এর মানগুলো যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা হবে। তার কারণ কি, গ্রেটার দেন 0 বলে দেওয়া আছে, সেজন্য এফ এর পাল্লা হবে আমার যে কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা। এটা গেল 1 নম্বরে। 2 নম্বরে বলেছে সেই সমস্ত এক্স গুলো নির্ণয় করবে যাতে করে এফ এক্স এর মান আমার 1 হয়ে যায়। সেই সমস্ত এক্স নির্ণয় করবে যাতে করে এফ এক্স এর মান 1 হয়ে যায়। তাহলে 2 নম্বরটা আমি কোথায় দেখাচ্ছি দেখো। যেহেতু এফ এক্স ইকুয়াল টু 1, 2 নম্বরে বলে দিয়েছে এক্স সাজ দ্যাট এফ এক্স ইকুয়াল টু 1, তার মানে এফ এক্স এর জায়গায় 1 লিখবো। তাহলে এফ এক্স ইকুয়াল টু 1 লিখলাম। এফ এক্স এর মান কত? এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1। দেখি এক্স সাজ দ্যাট মানে এক্স এর মান নিয়ে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি 1 হয়, এখান থেকে দেখো এক্স এর মান আমি নির্ণয় করছি। ওয়ানের জায়গায় আমি লিখতেই পারি এ টু দি পাওয়ার 0, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার 0 হয়ে গেল। তাহলে এখান থেকে সূচকের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী লিখতে পারি। তাহলে সেখান থেকে আমি খুব ডেফিনেটলি লিখতে পারি যে এক্স এর মান আমার 0। তাহলে এখান থেকে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স এর মান হয়ে গেল 0। অতএব 2 নম্বরের উত্তরটা যেটা হবে সেটা উত্তরটা লিখছি দেখো। Therefore x such that f of x equal to 1 is equal to, যেহেতু x এর মান 0 বেরিয়েছে সেজন্য 0 সেট করতে হবে। ঠিক আছে, এটা গেল 2 নম্বরের আনসার। এখন একটা পার্ট বাকি রয়েছে, সেটা হচ্ছে সমস্ত এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর এর জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। এটা আমায় দেখাতে হবে যে এফ অফ এক্স প্লাস ওয়াই এর যা মান এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই এর তাই মান, সেটা আবার আমি দেখাচ্ছি। এখন দেখো ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, এটা আমায় দেখাতে হবে। তাহলে এটা বাম পক্ষ, ডেফিনেটলি এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষে আছে এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ এক্স এর মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স। তাহলে বাম পক্ষে আছে এফ অফ এক্স প্লাস ওয়াই, তাই লিখলাম এখন বাম পক্ষ সমান এফ অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই এর মান কত পাবো? যেহেতু এফ এক্স আমার দেওয়া আছে, এই এক্স এর উভয় পক্ষে এই এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এই সমান চিহ্ন উভয় পক্ষে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই লিখবো। এফ এক্স এর মান যদি এ টু দি পাওয়ার এক্স হয়, এক্স এর জায়গায় উভয় পক্ষে এক্স প্লাস ওয়াই লিখবো, কারণ এফ অফ এক্স প্লাস ওয়াই এর মান বার করতে বলেছে বাম পক্ষে। তাহলে এইটার দেখো এই যে বক্সটা দিয়ে দিচ্ছি এখানে আমি, তাহলে এই বক্সের উভয় পক্ষে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই লিখলেই এফ অফ এক্স প্লাস ওয়াই পেয়ে যাবো আমি। তাহলে বক্সের উভয় পক্ষে যদি এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই লিখি, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই পেয়ে যাবো। এই যে এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই লিখলাম, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই হয়ে গেল। এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই লিখলাম, তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়ে গেল। ঠিক আছে, এটা বাম পক্ষের ক্যালকুলেশন করছি। এরপরে সূচকের নিয়ম অনুযায়ী এটা সমান আমি লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী ওটা আমি লিখতে পারি এটা সমান এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার অফ ওয়াই। এবার এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স মানে কত? এফ এক্স লিখে দাও, এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় এফ এক্স। এখন যার তলায় দাগ দিলাম এ টু দি পাওয়ার ওয়াই, সে এ টু দি পাওয়ার ওয়াই মানে কত হবে? এ টু দি পাওয়ার ওয়াই মানে ডেফিনেটলি এফ অফ ওয়াই, কারণ এফ এক্স যদি এ টু দি পাওয়ার এক্স হয় তাহলে এফ অফ ওয়াই হবে এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মানে এফ অফ ওয়াই। সেটা সমান ডান পক্ষ আমার প্রমাণ হয়ে গেল। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। তাহলে সমস্ত এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এর জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই প্রমাণ হয়ে গেল। এটা একটা টাইপের অঙ্ক গেল। এরপরে দেখো 7 দাগের মোট 5খানা অঙ্ক আছে। 5খানা অঙ্করই হেডলাইন্সে বলা আছে প্রতিবিম্ব সেট নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে 7 দাগের 5খানা একই টাইপের অঙ্ক আছে, তার মধ্যে একটা কি দুটো করে দেখাচ্ছি আমি। তো প্রত্যেক ক্ষেত্রে হেডিং এ বলা আছে প্রতিবিম্ব সেট নির্ণয় করো। প্রতিবিম্ব সেট বলতে কি পাল্লা বা রেঞ্জ, চিত্রায়নের পাল্লা বা রেঞ্জ আমায় নির্ণয় করতে হবে। তো এই ধরনের 5খানা অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে একটা করে আমি অঙ্ক দেখাচ্ছি। 5খানা অঙ্ক তো করে দেওয়া সম্ভব না, সব একই টাইপের অঙ্ক, যে কোনো একটা করে দিলে বাকি 4টে আশা করছি তোমরা করে ফেলবে। তো এই যে প্রতিবিম্ব সেট, প্রতিবিম্ব সেট অর্থাৎ পাল্লা বা রেঞ্জ, তোমরা যে কোনো অপেক্ষকের ক্ষেত্রে বা ম্যাপিংসের ক্ষেত্রে পাল্লা বা রেঞ্জ নির্ণয় করে অলরেডি শিখে গেছো। তো তবুও এই টাইপের অঙ্কগুলো
একটু দেখিয়ে দিচ্ছি, একটু আলাদা টাইপের অঙ্ক। তো তো প্রতিবিম্ব সেট বা পাল্লা বা রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়, সাথে দেখে দেখো একের অঙ্কটা করছি আমি। একের অঙ্কটা আছে যে এফ ম্যাপস আর টু আর এফ এক্স এর মান হচ্ছে কস এক্স। এফ ম্যাপস আর টু আর এফ এক্স এর মান কস এক্স, এই চিত্রণের পাল্লা, রেঞ্জ বা প্রতিবিম্ব সেট একই জিনিস। যাই প্রতিবিম্ব সেট, সেটা হচ্ছে পাল্লা অপেক্ষকের, সেটা হচ্ছে ফাংশনের রেঞ্জ বা ম্যাপিং এর রেঞ্জ। সেটা প্রতিবিম্ব সেট যেটা, পাল্লাও সেটা, রেঞ্জও সেটা। এখন এই চিত্রণের আহ, পাল্লা বা প্রতিবিম্ব সেট নির্ণয় করতে হবে। তো একটু ছবিটা এঁকে বোঝাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে প্রতিবিম্ব সেটটা। চিত্রণটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, দেখো আমি ফিগারটা আমি আঁকছি। ছবিটা একটা আঁকলাম, যেহেতু এফ চিত্রণটা এফ ম্যাপস আর টু আর, সেই জন্য বাম দিকের সেটটাও রিয়েল নাম্বার, ডান দিকের সেটটাও রিয়েল নাম্বার, সেই জন্য আর লিখছি আর চিত্রণটার নাম যেহেতু এফ, সেই জন্য এখান থেকে এটা অ্যারো দিয়ে এফ লিখেছি। ঠিক আছে, তাহলে এফ ম্যাপস আর টু আর, এইটা কি ডোমেন সেট, এটা বলে কোডোমেন সেট। এগুলো তো আগের কনসেপশন থেকে বলছি। বাম দিকের সেটটা ডোমেন সেট, ডান দিকেরটা কোডোমেন সেট। বাম দিকের সেটটা এক্স এর মানগুলো থাকে, ডান দিকে এফ এক্স এর মানগুলো থাকে। এফ এক্স এর মানগুলো দিচ্ছে কস এক্স, তাহলে এখান থেকে এক্স এর যে কোনো বাস্তব সংখ্যা নেবে, এখানে এফ এক্স এর সেই মানগুলো এসে থাকবে। এফ এক্স এর বলতে কস এক্স এর মানগুলো এখানে থাকবে। টোটালটা সেট অফ রিয়েল নাম্বার, কিন্তু এখান থেকে আমি এক্স এর মানগুলো চুজ করবো, আর এখানে কার মানগুলো চুজ করবো, এফ এক্স এর। এফ এক্স বলতে এফ এক্স টু কস এক্স এর মান। তো টোটাল সেটটা আমার বিরাট বড় সেট, সেট অফ রিয়েল নাম্বার। এই সেটটাও বিরাট বড় সেট, সেট অফ রিয়েল নাম্বার। এখন এই সেটটার প্রতিবিম্ব সেট নির্ণয় করতে বলেছে। প্রতিবিম্ব সেট মানে কি? প্রতিবিম্ব সেট মানে সেই সমস্ত পদ দ্বারা গঠিত সেট, যে সমস্ত পদের আমার প্রি ইমেজ থাকবে। এখানে এখানে তো অনেক রিয়েল নাম্বার আছে, সব রিয়েল নাম্বারে তো প্রি ইমেজ থাকবে না, এর মধ্যে একটা সেট থাকবে। এই বড় সেটটা কোডেমিন সেটের মধ্যে একটা ছোট সেট এমন একটা থাকবে, যে সেটটার আমার প্রি ইমেজ থাকবে। এক কথায় ইমেজ সেট বা পাল্লা সেট ভালো করে মনে করে, তোকে আগের ক্লাসে আমি বলেছিলাম, থিওরিতে বারে বারে বলেছি যে পাল্লা, রেঞ্জ বা প্রতিবিম্ব সেট হচ্ছে সেই সমস্ত পদ দ্বারা গঠিত সেট, যে সমস্ত পদগুলোর প্রি ইমেজ আমার থাকবে। তাহলে এইখানে তো এত রিয়েল নাম্বার আছে, সবার তো আমার প্রি ইমেজ থাকা সম্ভব নয়। তাহলে যে সমস্ত পদগুলোর প্রি ইমেজ থাকবে তাদের দ্বারা গঠিত যে সেট, সেটা হচ্ছে আমার প্রতিবিম্ব সেট, পাল্লা বা রেঞ্জ। তাহলে এখন যেহেতু এফ এক্স এর মান কস এক্স, তাহলে কস এক্স কোন কোন মানে সংজ্ঞাত সেটা আমায় প্রথম দেখতে হবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু কস এক্স, কস এক্সটা সংজ্ঞাত হয় এক্স এর মান যদি -1 to 1 এর মধ্যে ভ্যারি করে, বা কস এক্স এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান -1 to 1 এর মধ্যে আমার ভ্যারি করে। এটা আমরা জানি। কস এক্স বা সাইন এক্স সবসময় -1 লেস দেন ইকুয়াল টু কস এক্স বা সাইন এক্স অর ইকুয়াল টু 1, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পরিসর দেওয়া থেকে -1 থেকে 1 এর মধ্যে, এটা আমরা জানি। তাহলে এর বাইরে cos x এর মান যাবে না। তুমি এক্স এর মান এখান থেকে যে রিয়েল নাম্বার নাও না কেন, এক্স এর মান যে রিয়েল নাম্বারই বাম দিক সেট থেকে নাও না কেন, cos x এর মান যেহেতু -1 to 1, এর বাইরে কোনো রিয়েল নাম্বার এখান থেকে কেউরই ইমেজ আসবে না। অর্থাৎ এখান থেকে তুমি যত রিয়েল নাম্বারই নাও না কেন, এখানে বাম দিকের সেটে অসংখ্য রিয়েল নাম্বার আছে, ডান দিকের সেটে অসংখ্য রিয়েল নাম্বার আছে, এবং এই রিয়েল নাম্বারের মধ্যে -1 to 1 এরাও রিয়েল নাম্বার। সেই -1 to 1 রিয়েল নাম্বারগুলো মনে করো এই বক্সের মধ্যে আছে। অর্থাৎ সার্কেলের ভিতরে যে এই বক্সটা করলাম, এই বক্সের মধ্যে সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো আছে যারা -1 থেকে 1 এর মধ্যে লাই করে বা আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে টোটাল বড় সেটটা রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার ক্যাপিটাল আর, সেই সেটের মধ্যে একটা ছোট্ট বক্স এঁকে দিয়েছি। সেই বক্সটার মধ্যে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি যে এই বক্সের মধ্যে টোটালটা তো রিয়েল নাম্বার, এই বক্সের মধ্যে সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো রয়েছে যারা কোথায় -1 to 1 এর মধ্যে থাকে। আর -1 to 1 এর মধ্যে থাকে মানে কি, তারা cos x এর সীমাবদ্ধতার মধ্যে থাকে। তাহলে এক্স এর মান যা খুশি তাই নিতে পারি, কারণ এক্স এর মান এখান থেকে নেওয়া যায় সেট অফ রিয়েল নাম্বার থেকে। এক্স এর মান তুমি যাই বসানো কেন, π/2 নাও, 0 নাও, 1 নাও, 3 নাও, 100 নাও, যাই নাও, যে কোনো, বা 3π/2 নাও, তাহলে cos x এর মান কত হবে, সেই -1 to 1 এর মধ্যেই থাকবে। cos 0 ইকুয়াল টু 1, cos π -1, অর্থাৎ এক্স এর তুমি মান তুমি এখানে যাই বসানো কেন,
cos x এর মান যেহেতু -1 তাহলে এখানকার যে এলিমেন্টটাই নেবে না কেন তার ইমেজ তুমি বক্সের মধ্যে পাবে, অন্য কোথাও পাবে না। দেখো এইভাবে, অর্থাৎ ওই দিক থেকে বাম দিক থেকে তুমি যে পয়েন্টটাই নাও না কেন, যে পদটাই নাও না কেন, তাদের সবার ইমেজ কিন্তু এই বক্সের মধ্যে আছে। কারণ কি, cos x এর মান তো -1 বাইরে যাবে না, আর fx এর মান cos x দেওয়া আছে। তাহলে এই যে বক্সটা, এই বক্সের বাইরে কখনো এর এই এলিমেন্টের ইমেজগুলো এখানে আসবে, বক্সের বাইরে যাবে না। তাহলে বক্সের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদেরই একমাত্র আমার ঘুরিয়ে বলা যেতে পারে প্রি ইমেজ আছে। তাহলে বক্সের মধ্যে যে সমস্ত পদগুলো রয়েছে বা সংখ্যাগুলো রয়েছে তাদেরই একমাত্র আমি বলতে পারি প্রি ইমেজ রয়েছে। তাহলে এই যে বক্স, তাহলে বলা যায় এই বক্সটাই হচ্ছে পাল্লা বা রেঞ্জ বা প্রতিবিম্ব সেট, কারণ এদেরই একমাত্র আমি প্রি ইমেজ এই সেটে খুঁজে পাবো। কারণ তুমি এক্স এর মান এখান থেকে তুমি যাই নাও না কেন দিয়ে এখানে বসাও, তাহলে cos x, যেহেতু fx cos x, তাহলে cos x এর মানের সীমাবদ্ধতা এটা, তাহলে এর বাইরে আমার কখনোই যেতে পারে না। তাহলে এখান থেকে তুমি যে পয়েন্টটা নাও সেটা আমি দেখিয়েছি, তার এখানে আসবে। তাহলে এই যে বক্সটা, এই বক্সটা হচ্ছে আমার পাল্লা সেট। বক্সটা কি আমি বলেছি, -1 <2 তাহলে অতএব নির্ণয় অপেক্ষকের পাল্লা হইল, তাহলে নির্ণয় অপেক্ষকের পাল্লাতে এফ এর অপেক্ষকের পাল্লা হচ্ছে x such that x belongs to r এবং -1 < x < 1 এর বাইরে যাবে না। তাহলে এই টাইপের এখানে পাঁচখানা পরপর অঙ্ক আছে একবারে সেম। এটা cos x দিয়ে করলাম, এরপর হয়তো sin x থাকতে পারে, cosec x থাকতে পারে, tan x থাকতে পারে, log x যাই থাকে না কেন, প্রত্যেকটা এই চিত্রকে একটা বোঝালাম, এইভাবে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো। এটা একটা টাইপ দেখলাম, আরো একটা টাইপ দেখো, একটুখানি হিন্টস দিচ্ছি আমি। দেখো 7-4 দেখো, এফ ম্যাপস রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, fx equal to x² + 3। ওখানে যেমন fx equal to cos x ছিল, একই টাইপের অঙ্ক। ওখানে fx equal to cos x ছিল, এখানে fx এর মান কিন্তু cos x নেই, আছে কি x² + 3। তাহলে এখন এর ক্ষেত্রে তোমায় দেখতে হবে এই যে x²+3 এর মানটা কেমন হয়। যেমন fx equal to cos x এর মানটা কেমন হয় দেখেছিলাম, সেটাই আমার প্রতিবিম্ব সেট বা পাল্লা। তাহলে এখানে ডোমেইন কোডোমেইন দুটি আমার সেট অফ রিয়েল নাম্বার। ডোমেইন এবং কোডোমেইন দুটো সেটই আমার সেট অফ রিয়েল নাম্বার। কিন্তু এখান থেকে এক্স এর মানগুলো নেবো, এখানে এফ এক্স এর মানগুলো পাবো, এটাই। এফ এক্স এর মানকে x² + 3, x²+3 মানগুলো কেমন হবে, x²+3 এক্স তো সবসময় ধনাত্মক সংখ্যা হবে, 0 হতে পারে অথবা যে কোনো ধনাত্মক সংখ্যা হবে। কারণ এক্স এর তুমি মান নেগেটিভ নিলে যেহেতু x² রয়েছে পজিটিভ হয়ে যাবে, আর +3 তো ধনাত্মক সংখ্যা আছে। তাহলে x² এর মান 0 হতে পারে অথবা যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে। তাহলে এফ এক্স এর মান কি হবে, হয় 3-এর সঙ্গে সমান হবে, যদি কোনো কারণে এক্স এর মান 0 হয়ে যায় তাহলে সেটা হয় 3-এর সঙ্গে সমান হবে অথবা 3-এর থেকে বড় যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এফ এক্স এর মানটা হতে পারে আইদার 3 অর 3 থেকে বেশি, তাহলে 3-এর সঙ্গে সমান অথবা 3-এর থেকে বড়। তাহলে এফ এক্স এর মানের সীমাবদ্ধতা হচ্ছে এরকম, তাহলে এফ এক্স এর মানের সীমাবদ্ধতা হচ্ছে এফ এক্স এর মান হয় 3-এর সঙ্গে সমান হবে অথবা 3-এর থেকে বড় হবে। কারণ x² + 3 মানে কি, 3-এর থেকে বড় অথবা 3-এর সঙ্গে সমান। 3-এর সঙ্গে সমান কখন হবে, যদি কোনো কারণে এক্স এর মান 0 হয়ে যায়। তাহলে এফ এক্স এর মানের সীমাবদ্ধতা হচ্ছে 3-এর থেকে বড় যে কোনো রিয়েল নাম্বার। তাহলে এখানে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে, সেই অসংখ্য রিয়েল নাম্বার মধ্যে এর মধ্যে একটা আমি বক্স করে দিচ্ছি, যে বক্সের মধ্যে সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো রয়েছে যারা আমার 3-এর থেকে বড় রিয়েল নাম্বার। এখানে তো অনেক রিয়েল নাম্বার রয়েছে, টোটাল সিস্টেম অফ রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে। এখান থেকে তুমি যে এলিমেন্টটাই নাও না কেন তারা কিন্তু বক্সের মধ্যে আসবে। আসবে এই কারণে, কারণ এফ এক্স এর মান তো x² + 3, সেটা মানে > 3। তাহলে > 3 মানগুলো মনে করে এখানে রয়েছে, আর বাকি সব মানগুলো > 3 ছাড়া বাকি যা মান তারা এই বক্সের বাইরে রয়েছে। তাহলে এখান থেকে তুমি যে মানটাই বা যে এলিমেন্টটাই নাও না কেন তারা সবাই বক্সের মধ্যে আমার সাথে ঢুকবে, যাকে নাও সে আমার বক্সের মধ্যে ঢুকবে, কারণ এফ এক্স হল x²+3। তাহলে এই যে বক্সটা, ডেফিনেটলি বক্সটা এমন হবে কি প্রতিবিম্ব সেট বা পাল্লা। তাহলে এর ক্ষেত্রে প্রতিবিম্ব সেট হচ্ছে > 3, অতএব এর ক্ষেত্রে পাল্লা হলো এক্স, এক্স বিলংস টু আর, সেই সমস্ত আরগুলো যারা > 3, 3-এর সঙ্গে সমান অথবা তার থেকে বড়। তাহলে এই যে সেটটা এটাকে বলে পাল্লা সেট, ঠিক আছে। তো সাথে থেকে যে কটা অঙ্ক আছে সব এই টাইপেরই অঙ্কগুলো আছে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই, পরের দিন আবার অন্য চ্যাপ্টার শুরু করবো। এই অঙ্কে এই চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আছে সব এই ধরনেরই প্রবলেম, ঠিক আছে। প্রত্যেকটা প্র্যাকটিস করে নেবে, যেটা অসুবিধা হবে আমাকে বলবে।